সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোথায় কোথায় লাগে ষাটে না কি এদিকে দাও ষাটের পরে এখন নিয়ে হবেন নাকি? অন করা আছে তো, অন করা আছে, অন করা আছে, দেখো অন করা আছে তো না? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তোমরা নবম এবং দশম শ্রেণীতে সেকেন্ড পেপারের এই আইটেম 7 নম্বরে থাকে, এই আইটেমটি চর্চা করেছ। এতে 5টি সেন্টেন্স থাকে এবং মার্কস থাকে 5। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে যেহেতু তোমরা নবম শ্রেণীতে করেছো এবং দশম শ্রেণীতে করেছো, পরীক্ষায় কিছু আসে ফ্রিকুয়েন্টলি ইউজড রুলস, মানে যেগুলো খুব পাওয়া যায়, আর মাঝে মাঝে 2-1টা এক্সেপশনাল রুল আসে। সেটা যদি জানা না থাকে তাহলে দেখা যায় যে ওই প্রশ্নের উত্তরটি করতে পারে না। তো আজকে আমার বিষয় হচ্ছে যে কিছু এক্সেপশনাল রুল যেটা আসে সেই রুলসগুলো নিয়ে আলোচনা করা। প্রথমত, তোমরা এই ধরনের স্ট্রাকচারের সঙ্গে পরিচিত আছো। অ্যাজ হি ইজ poor, he is আনহ্যাপি। এখানে অ্যাজ অর্থ হলো কারণ। এই ক্লোজটা কারণ বোঝাচ্ছে যে যেহেতু সে গরিব, এটা তার এই দারিদ্রটা হচ্ছে তার কারণ। এই কারণে হি ইজ আনহ্যাপি, এই কারণে হয়তো সে আনহ্যাপি। তো এটা কারণ বোঝাচ্ছে যে অ্যাজ হি ইজ পোর হি ইজ আনহ্যাপি। এটা ঘুরিয়েও লেখা যায়, মেইন ক্লোজটা আগে লেখা যায় হি ইজ আনহ্যাপি অ্যাজ হি ইজ পোর। মেইন ক্লোজটা আগে দিয়ে সাবঅর্ডিনেট ক্লোজটা পরে লেখা যায়, তখন আর কমা দিতে হবে না। সাবঅর্ডিনেট ক্লোজ আগে আসলে শুরুতে লিখলে কমা দিতে হয় শেষে। তো এ অ্যাজের অর্থ আমরা জানি এবং তোমরা পরিচিত যে এটা কারণ বোঝায়, যে তার দারিদ্রতার কারণে অ্যাজ যেহেতু সে গরিব, হি ইজ আনহ্যাপি, বা হি ইজ আনহ্যাপি অ্যাজ হি ইজ পোর। কিন্তু এই অ্যাজ দিয়েই ভিন্ন রকমের স্ট্রাকচার আসে। তখন যাদের এটা জানা থাকে না তারা সেটির অ্যান্সার সঠিকভাবে করতে পারে না। এখন এটা যদি ঘুরিয়ে দেয়, অ্যাডজেক্টিভটা যদি আগে দেয় পোর অ্যাজ হি ইজ, অ্যাডজেক্টিভ আগে দিয়ে পরে অ্যাজ হি ইজ, এইভাবে যদি লেখে তাহলে অর্থই যাবে পাল্টে। এইখানে হলো অ্যাজ হি ইজ পোর, যেহেতু সে গরিব, গরিব হওয়ার কারণে সে আনহ্যাপি। আর যখন এই অ্যাডজেক্টিভকে আগে দিয়ে অ্যাজ তারপরে সাবজেক্ট ভার্ব দিয়ে লিখবে এই ক্লোজটা, যে পোর অ্যাজ হি ইজ, এইখানে অর্থ একদম সম্পূর্ণ বিপরীত হবে। যদিও সে গরিব, যদিও সে গরিব, এখানে তো গরিব হওয়ার কারণে, আর এটা হলো যদিও সে গরিব। আর তোমরা জানো যে যদিও বললে পরের ক্লোজটা বিপরীত হয়। এটা তো গরিব হওয়ার কারণে সে আনহ্যাপি, আর এইটা হয়ে যাবে যদিও সে গরিব, তখন এই পাশের ক্লোজটা লিখতে হবে এর বিপরীত, যে যদিও সে গরিব তার আনহ্যাপি হওয়ার কথা না, হি ইজ হ্যাপি, হি ইজ হ্যাপি। দেখো স্ট্রাকচারটা শব্দগুলো চেঞ্জ করে, মানে বিন্যাস চেঞ্জ করার ফলে অর্থই পাল্টে গেছে। এটা হলো গরিব হওয়ার কারণে সে অসুখী, আর এটা হলো যে যদিও সে গরিব, এই গরিব হওয়া সত্ত্বেও সে দারিদ্রতার আছে, তার সত্ত্বেও হি ইজ আনহ্যাপি।
তো এই স্ট্রাকচার আসলে এইটার অর্থ তো এক না, সম্পূর্ণ একদম ভিন্ন। ভালো করে লক্ষ্য করো, এইটা হলো অ্যাজ হি ইজ পোর, যেহেতু সে গরিব, হি ইজ আনহ্যাপি, এই গরিব হওয়ার কারণে সে অসুখী, এটাই তার মানে অসুখী হওয়ার কারণ। আর এটা হচ্ছে যে যদিও সে গরিব তার সত্ত্বেও তার হয়তো অসুখী হওয়ার কথা, কিন্তু সে সুখী, বিপরীত লিখতে হয়, কারণ এই যদিও বোঝাইলে পরের ক্লোজটা বিপরীত আসে। তো এই স্ট্রাকচারটা দেখো প্রায় একরকমই, শুধু বিন্যাস আলাদা হওয়ার জন্য, কিন্তু অর্থ একদম সম্পূর্ণ কি ভিন্ন। ভালো করে খেয়াল করো, এটা দোর কাজ করে, যে দো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ আনহ্যাপি। চলে গেল এটা। এরপরে তোমাদের আর একটা আসে হলো যে তোমরা জানো হি ওয়েন্ট there to help him। এখন আমরা যেটা লিখব, স্ট্রাকচারের নাম হচ্ছে সো অ্যাজ টু। দেখি সেটা কি অর্থ বহন করে। এটা হলো হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গেল। কেন গেল, তার উদ্দেশ্যটা কি? টু হেল্প হিম, তাকে সাহায্য করার জন্য। আরেকজনকে দেই, এটা টু হেল্প, নাম দিয়ে দেই সালাম। সালামকে সাহায্য করার জন্য সে সেখানে গেল। তো এখানে টু যেটা দেওয়া হচ্ছে, এটা পারপোজ বোঝাচ্ছে। হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গেল, তার উদ্দেশ্য কি, কোন উদ্দেশ্যে গেল? টু হেল্প সালাম, সালামকে সাহায্য করার জন্য, ওই উদ্দেশ্যে সে সেখানে গেল, এটা পারপোজ। তার উদ্দেশ্য হচ্ছে সালামকে সাহায্য করা, সেই উদ্দেশ্যে সে সেখানে গেল। এটাকে আর একভাবেও লেখা যায়, হি ওয়েন্ট দেয়ার ইন অর্ডার টু, এখন শুধু টু নেই, ইন অর্ডার টু হেল্প সালাম। অর্থ একই, সে সেখানে গেল, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে টু হেল্প সালাম, তাকে সাহায্য করার উদ্দেশ্যে সেখানে গেল। একটু উদ্দেশ্য বোঝায়, পারপোজ। ইন অর্ডার টু ও পারপোজ বোঝায়। হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গেল, কেন, কোন উদ্দেশ্যে? ইন অর্ডার টু হেল্প সালাম, সালামকে সাহায্য করার জন্য। এগুলো কমন তোমাদের জানা, কিন্তু যখন আসবে যে হি ওয়েন্ট দেয়ার সো অ্যাজ টু, তখন তোমার কাছে মনে হবে যে এটা অপরিচিত কিছু। যে হি ওয়েন্ট দেয়ার, আমি জানি যে ইন অর্ডার টু জানি, টু জানি, এইটা আবার কি? যে হি ওয়েন্ট দেয়ার সো অ্যাজ টু, এইটা কি? এটাও কিন্তু ওই ইন অর্ডার টু, মানে ওই উদ্দেশ্যে এসে গেল। এখানেও তুমি লিখবা সো অ্যাজ টু, এরপর একটা ভার্বের বেস ফর্ম দিবা, হেল্প, যে কাজের জন্য গেল, হেল্প সালাম। এ দুটো ফ্রিকুয়েন্টলি ইউজড হয়, কিন্তু এটা কিন্তু এক্সেপশনাল, সচরাচর এই স্ট্রাকচার পাওয়া যায় না। তো যদি অপরিচিত থাকো এই স্ট্রাকচারের সঙ্গে, তখন কিন্তু এটার অ্যান্সার সঠিকভাবে করতে পারবে না। যে আসলো হি ওয়েন্ট দেয়ার সো অ্যাজ টু, এরপরে গ্যাপের পরে তোমার এই সো অ্যাজ টুর অর্থ না জানলে তখন কিন্তু আর লিখতেই পারবে না। এটা তোমাকে হেল্প করবে যদি এরকম আনকমন কিছু তোমার পরীক্ষায় এসে যায়। আর আমার আজকের উদ্দেশ্য হচ্ছে যে কমপ্লিটিং সেন্টেন্সের যেগুলো ফ্রিকুয়েন্টলি ইউজড হয় না, আনকমন কিছু রুল বা এক্সেপশনাল রুল, সেগুলোর সঙ্গে তোমাদের পরিচিত করা, যেগুলো তোমাদের স্ট্রাকচার শিখতেও সাহায্য করবে, সাথে সাথে পরীক্ষার জন্য উপযোগী হবে। কারণ এরকম একটা এসে গেলে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তোমরা হতে পারো, কিন্তু এই স্ট্রাকচারের সঙ্গে যদি পরিচয়টা না থাকে, তখন এটার অ্যান্সার কিন্তু সঠিকভাবে তোমার নাও হতে পারে। হয়তো একটা লিখলা, সেটা হয়তো নাও মিলতে পারে, না জেনে লিখলে যা হয় হতেও পারে, নাও হতে পারে। যে গেজ একটা করে লিখলা, সেটা হয়েও যেতে পারে, আবার নাও হতে পারে। আর যদি তোমার অর্থ জানা থাকে যে সো অ্যাজ টু মানে ওই উদ্দেশ্যে, এরপরে একটা কাজের জন্য সে সেখানে গেল, সেটা লিখতে হবে, ভার্বের বেস ফর্ম, তারপরে যাকে সাহায্য করবে। তো এই তিনটার অর্থ কিন্তু একই, এটা নিয়ে তো আর সমস্যা হওয়ার কথা না।
পরবর্তী যে স্ট্রাকচারটা আসতেছে, যে পরবর্তী যে স্ট্রাকচারটা আসতেছে সেটা হলো উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড স্ট্রাকচার উড ইউ মাইন্ড। এটা সম্পর্কে তোমাদের ধারণা আছে যে উড ইউ মাইন্ড এটা প্রকৃত অর্থে কী আসলে। আমরা হয়তো বলতে পারি, এখানে দেখো যে ওপেন দি ডোর, এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, যে ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। কিন্তু আমরা যদি এইটা পোলাইটলি তাকে রিকোয়েস্ট করি, যে দরজাটি খুলে দেওয়ার জন্য তাকে রিকোয়েস্ট করি যে আস্ক সামওয়ান টু ডু সামথিং পোলাইটলি, এইটা যদি আমরা এক্সপ্রেস করতে চাই যে পোলাইটলি তাকে ওই কাজটি করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, তখন আমরা শুরুতে উড ইউ মাইন্ড লিখি, তারপরে যে কাজটি করতে বলা হবে সেই ভার্বের শেষে আইএনজি হবে। ওপেনিং দ্য ডোর, উড ইউ মাইন্ডের পরে হবে ওপেনিং দি ডোর, প্রশ্নবোধক চিহ্ন হবে শেষে। তাকে রিকোয়েস্ট করা হচ্ছে যে দরজাটি খুলে দেওয়ার জন্য, যে আপনি কি দয়া করে দরজাটি খুলে দেবেন। ওপেনিং দ্য ডোর, উড ইউ মাইন্ডের পরে যে কাজটি করতে বলা হবে, যেটা রিকোয়েস্ট করা হবে যে কাজটা করার জন্য, সেই ভার্বের শেষে আইএনজি হবে। ওপেনিং দ্য ডোর। এই স্ট্রাকচার সম্পর্কেও তোমাদের পরিচয় আছে, যে এটা রিকোয়েস্ট সেন্টেন্স, রিকোয়েস্ট করা হয় কাউকে, কিন্তু এটি অনেক সময় ভিন্ন আঙ্গিকে আসে। তখন অনেকে দেখা যায় যে বিব্রত অবস্থায় পড়ে যায় যে উড ইউ মাইন্ড এরকম করছি, কিন্তু উড ইউ মাইন্ড এরপরে ভার্বের শেষে আইএনজি দিয়ে করছি, এটা অনেকেরই জানা আছে, অনেকের জানা নাই, যেটা রিকোয়েস্ট বোঝায়। কিন্তু অনেক সময় এইটারই এক্সেপশন আসে, তখন অনেকের অ্যান্সার কারেক্ট হয় না, এবং যেহেতু সে ওই স্ট্রাকচার সম্পর্কে তার ধারণা থাকে না। সেটা হলো উড ইউ মাইন্ড, এরপর একটা ইফ দিয়ে দিল, ইফ দিয়ে ডট ডট দিল। দেখা গেছে যে শিক্ষার্থীরা বিব্রত অবস্থায় পড়ে যায়, তারা জানে যে উড ইউ মাইন্ডের পরে একটা ভার্বের শেষে আইএনজি হবে, কিন্তু এখানে আবার ইফ দিছে, এটা কি ভুল নাকি, প্রশ্নেই ভুল কিনা বা কি, এটা তো বুঝতে পারছি না। তখন এই ধরনের অ্যান্সার তাদের ভুল হয়ে যায়, তারা করতেও পারে না, অথবা করলেও ভুল হয়। যদি ইফ দেয়া থাকে তখন পরবর্তী একটা ক্লোজ লিখতে হবে, সেখানে সাবজেক্ট ভার্ব দিয়ে একটা ক্লোজ লিখতে হবে, এবং এটার প্রচলিত এর ভ্যারিয়েশন আছে, আমি শুধু ইজিগুলো শেখাচ্ছি। যে প্রচলিত হচ্ছে উড ইউ মাইন্ড দিলে এটা বর্তমানকেই বোঝাবে, যে বর্তমানেই তাকে রিকোয়েস্ট করা হবে, কিন্তু এই ক্লোজটা তখন তোমাকে পাস্ট ইনডিফিনিটে বা পাস্ট সিম্পলে লিখতে হবে, যেটা অরিজিনালি পাস্ট টেন্স না, আনরিয়াল পার্ট জানো যে পাস্ট টেন্স না, কিন্তু পাস্ট টেন্স ব্যবহার করা হয়, এগুলো আনরিয়াল পাস্ট। তখন এইটা কিন্তু বর্তমানকে ইন্ডিকেট করা হবে, কিন্তু লিখতে হবে পাস্ট ইনডিফিনিটে, যে উড ইউ মাইন্ড ইফ ইউ ওপেন্ড দ্য ডোর, ওপেন্ড দ্য ডোর। লক্ষ্য করো, এটার ভিতর ডিফারেন্সটা লক্ষ্য করো। এমনি উড ইউ মাইন্ড দিলেও তুমি ওপেনিং দ্য ডোর এইভাবে অ্যান্সার করবা, ইফে নিজের থেকে যাবা না, আইএনজি দিয়ে করে দেবা। কিন্তু কোশ্চেনে যদি ইফ থাকে তখন তো তুমি ওইভাবে লিখতে পারবা না যে ওপেনিং দ্য ডোর, তখন তোমাকে ইউ দিয়ে ওইটাকে পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে, যে ইফ ইউ ওপেন্ড দ্য কি ডোর। এটার আর একটা ভ্যারিয়েশন আছে, এটা তো ইউ তোমাকেই বলা হচ্ছে, যে আর একটা ভ্যারিয়েশন আছে হলো যে উড ইউ মাইন্ড ইফের পরে ধরো সাবজেক্টটি দিয়ে দিল আই, তো এটা হওয়ার কথা তো ইউ, যে উড ইউ মাইন্ড তুমি কি কিছু মনে করবে বা রিকোয়েস্ট করতেছে যে ইফ ইউ ওপেন্ড দ্য ডোর, কিন্তু এখানে ইউ দিয়ে হয়তো তুমি লিখবা, এইভাবে অভ্যস্ত হলা। কিন্তু হঠাৎ করে দেখা গেল আর একটু মানে এগিয়ে গিয়ে আই দিয়ে দিল, এতেও একই, কিন্তু অর্থটা কি হয় দেখাই। ইফ আই ওপেন্ড দ্য ডোর,
এইখানে কিন্তু তাকে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনি দরজাটি খুলে দেন, সেখানে তাকেই বলা হচ্ছে ইউ, কিন্তু এইখানে দিয়ে আছে আই। তাহলে এইটা কি আবার? তো এইটা হলো রিকোয়েস্ট আর এইটা হলো পারমিশন। তোমাকেই বলা হচ্ছে যে আপনি কি কিছু মনে করবেন যদি আমি দরজাটি খুলে দেই? আমি খুলে দিলে অর্থাৎ পরোক্ষভাবে আমি তার পারমিশন চাচ্ছি, যে দরজাটা আমি খুলে দেওয়ার জন্য পারমিশন চাচ্ছি। সেটাও কিন্তু পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে। এই জন্য ইফ দেওয়া থাকলে নর্মালি ইউ দিয়েই করা হয়, যে তাকে রিকোয়েস্ট করা হয়, কিন্তু সাবজেক্ট দেওয়া থাকলে তখন সেই সাবজেক্ট তুমি কাজ করবে না, মানে কাজটা আমিই করব, কিন্তু পারমিশন চাওয়া হচ্ছে যে আমি খুলে দিব কি, মানে শ্যাল আই ওপেন দ্য ডোর, আমি কি দরজাটি খুলে দিব? তাহলে তোমাদের উড ইউ মাইন্ডের সাধারণ স্ট্রাকচার জানা আছে, কিন্তু এই ধরনের আসলে তখন যাতে বিব্রতকর অবস্থায় না পড়তে হয় সেটা তোমরা ভালো করে জেনে নাও, এবং এগুলো তোমাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে, খুবই হেল্পফুল হবে। যে ওই পরীক্ষার সময় যে এমনি জানা তো হলোই, তার সাথে পরীক্ষার সময় তোমাদের আর এই বিব্রতকর অবস্থায় পড়তে হবে না, যেগুলো তোমাদেরকে রিয়েলি হেল্প করবে। যে একটু ভ্যারিয়েশন দিলেই অনেকে ঘাবড়ে যায়, বা অনেকের জানা থাকে না, বা বইতেও কমন বইতেও এগুলো সাধারণত পাওয়া যায় না, কিন্তু টিচাররা অনেক সময় সেট করে দেয় কোশ্চেন, তখন তো জানাটাও দরকার তোমাদের লেভেল অনুযায়ী। এটা জানা থাকলে তোমার জন্য তখন আর এই ধরনের অ্যান্সার করতে আর তখন কোনো অসুবিধা হবে না। এরপরে চলে আসি আমরা আর একটা স্ট্রাকচারে চলে আসি, যে এবং সেগুলো বুঝে করি, মুখস্থ না করে বুঝে করি যে কি হয়। তোমাদের অনেক সময় আসে, আমি একটা স্ট্রাকচার আগে দিয়ে নেই, যে ইফ ইউ হ্যাড নট হেল্পড মি I would have failed মানে ব্যর্থ হতাম, to do the work। এখানে লক্ষ্য করো, এটা তো থার্ড কন্ডিশনাল, আর তোমরা জানো যে থার্ড কন্ডিশনাল তো অতীত নিয়ে বলা হয়। অতীতে তুমি আমাকে সাহায্য করেছো, আমি সফল হয়েছি, সেই অতীত চলে গেছে। এখন বলা হচ্ছে ইফ ইউ হ্যাড নট হেল্প মি, তুমি যদি সাহায্য না করতে, করেছিল তো ভালো, করেছো বিধায় বেঁচে গেছি, কিন্তু যদি না করতে, আই উড হ্যাভ ফেইলড টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে ব্যর্থ হতাম, আমি কাজটি আর করতে পারতাম। তো এটা থার্ড কন্ডিশনাল, ইফের সঙ্গে পাস্ট পারফেক্ট আছে, এবং তোমাদের জানা আছে যে ইফের সঙ্গে পাস্ট পারফেক্ট থাকলে মেইন ক্লোজের গঠন সাবজেক্টের পরে উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। যে আমি ফেল করতাম তাহলে উড হ্যাভ, করতে পারতাম এরকম বোঝাইলে কুড হ্যাভ, বা সম্ভাবনা ছিল মাইট হ্যাভ, যে অর্থে নাও তুমি এই স্ট্রাকচারে যাবে। ঠিক এইটাকেই এই একই অর্থে অনেক সময় আসে হলো যে বাট ফর, তখন অনেকে বোঝে না যে বাট ফর, ধরো এইটুক দেয়া থাকলো, বাট ফর ইয়োর হেল্প, এইটুক দেয়া থাকলো। এটা আসলে এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা সিম্পল, এটাকে কমপ্লেক্সকে সিম্পল করা হয়েছে। এইটার ভিতরে কোনো পার্থক্য নেই। এই সাবঅর্ডিনেট ক্লোজটা এইভাবে সংকোচন করা হয়েছে যে বাট ফর ইয়োর হেল্প, তোমার সাহায্য ছাড়া, অর্থাৎ তুমি যদি সাহায্য না করতে, তখন বুঝতেই পারছো তুমি যদি সাহায্য না করতে, অতীতের কথা বলা হচ্ছে যে বাট ফর ইয়োর হেল্প, তখন আমরা পরের অংশটা ওই যে সাবজেক্টের পরে এইটাই লিখবো, সাবজেক্ট একটা দিয়ে উড হ্যাভ বা কুড হ্যাভ দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল দিব, যে আই উড হ্যাভ ফেইল টু ডু দ্য ওয়ার্ক। এইটারই ধরো ভ্যারিয়েশন, এটা কমপ্লেক্স, এটা সিম্পল। যে তুমি যদি সাহায্য না করতে, তখন পরের অংশটা তোমার এই যে সাবজেক্টের পরে উড হ্যাভ বা কুড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, যে আই উড হ্যাভ ফেইল টু ডু দ্য ওয়ার্ক, আমি এই কাজটি করতে ব্যর্থ হতাম। তাহলে বোধহয় বিষয়টা, এই যে বাট ফরের বিষয়টা, এটা তো দেখো, ভালো করে দেখো যে ক্লিয়ার হয়েছে কিনা। যদি তুমি সাহায্য না করতে, ইফ ইউ হ্যাড নট হেল্পড মি, আর এইটাও তাই, বাট ফর ইয়োর হেল্প, তোমার সাহায্য ছাড়া, পরেরটা সাবজেক্টের পরে উড হ্যাভ, ওই একই স্ট্রাকচারে থেকে যাবে। মেইন ক্লোজটা তো আর চেঞ্জ হয় না, চেঞ্জ তো হয় সাবঅর্ডিনেট ক্লোজ, যে আই উড হ্যাভ ফেইল টু ডু দ্য ওয়ার্ক। কয় মিনিট আছে? শেষ? হ্যাঁ,
তো ঠিক আছে, থ্যাংক ইউ। তো ঠিক আছে, থ্যাংক ইউ। এরকম আনকমন স্ট্রাকচারগুলো আরও যা আছে এগুলো পরবর্তীতে তোমাদের ধীরে ধীরে করিয়ে দেওয়া হবে।